শুরু করছো মিয়া আওয়াজ কিসের কে আওয়াজ করতেছো কেলা হ্যাঁ শুটিং হইতাছে কিসের শুটিং হ্যাঁ আমগো মহল্লার ভিতরে সব কি শুরু করছো শিল্পী আইছে হ্যাঁ শিল্পী আছে কেঠা কেঠা শিল্পী কেঠা হ্যাঁ কে এটা নাটের গুরু কে একটু কও দেখি জাহাঙ্গীর ভাই আবে জাহাঙ্গীর আবে হালা নাইমা আসো আহো ভাতিজা নাইমা আহো আমগো মহল্লার ভিতরে সব কি শুরু করছো আবার পারমিশন নিছো পারমিশন নিছো আমার পারমিশন ছাড়া এখানে কিছু চলবো না বাপ দাদার শহর এটা কে যেন গান মানছে কি যেন গান ও মা এলাকার ভিতরে দারুণ সুন্দর একটা মায়া আসছে কি দারুণ লাগতেছে বেহালা এইটা তো দেখি ঢাকার কুতুব ভাইজান ভালো আছেন নি ওইদিকে বড় ভাই কিসার গান পরানটা জুড়ে গেল ভাইজান কোন জায়গা ঠান্ডা হয়ে গেল আসে না আমরা তাহলে সব একসাথে মিলা প্রথমে খামু কাচ্চি না প্রথমে খামু নান্নার বিরিয়ানি নান্নার বিরিয়ানি জম্বো খামু সেই তারপর খামু কাচ্চি তারপর খামু বিউটির লাচ্ছি স্ট্র দিয়ে খাইতাছি আজকে জম্বো একদম জম্বো খেলা ভাই পুরান ঢাকায় আপনারা আইছেন ভরপেট খাওয়ামু একটু বলি আমরা এই এলাকার মহল্লার ভিতরে নানা রকম সমস্যার মধ্যে আছি যেমন আমরা এই যে উবার পাঠাও ফোন করে ডাকি না আমগো মহল্লার ভিতরে কিন্তু আসে না আমরা প্রথমে 999 কল দিয়ে হাসপাতালে যাই তারপর ওইখান থেকে আবার উবার পাঠাও কল করি এসব গলির ভিতরে বহুত ঝামেলা আমগো ড্রেস থাকে সাদা পরনে সবকিছু সাদা দিলটাও কিন্তু আমাদের খুব সাদা কিন্তু আমগো দেয়ালদা আমরা পানের পিকে শুধু রঙিন করি আর এই যে কথায় কথায় আব্বে হালা এইটা কিন্তু আবার মাইন্ড করে না এইটা কিন্তু আমরা কথার কথা কই আমরা এই যে খালাইছে সেদিন আমি বললাম খালায় হালায় গেল কই এটা কেউ আমি মাইন্ড করে না তুষার ভাই আপনি তো এইদিকে আমাদের মহল্লার আশেপাশে থাকেন একটু কথা কন কেমন আছেন আপনি একটু কন আছি যাইতেছে আর কি দিন ভালো যাইতেছে একদম একদম খাস ওকে এই যে সাদা ড্রেস পরে আছি দাফন ছাড়া কাফন হবে আজকে আমিন ভাই আমগো ওই যে টিকাটুলি হ্যাঁ ওইখানে যে অভিসার সিনেমা হলে আপনার বহুত সিনেমা দেখছি আজকে আপনি আমাগো মহল্লায় আসছেন আমরা খুব খুশি হয়েছি আচ্ছা বুঝাচ্ছ তো জি ঢাকার কুতুবের সামনে তো ভুলভাল কিছু কইতে না পারি সেটাই আমারও খুব প্রিয় কইলাম ঢাকা শহর ঢাকার ভাষা তো আমার একদম কলজার মধ্যে থাকে সব কলজার মধ্যে একদম আর ঢাকার খাওন তো মনে করো আমার একদম মানে কি কমো আর জিব্বার মাথায় মনে সবসময় লাগেই থাকে ওকে এই যে কি দারুণ চেন পড়ছি একটু বলে রাখি আমগো মহল্লার ভিতরে কিন্তু চেন অফ কমেন্টস চলে না চেন অফ কমেন্টস কি যারা চেনে আটকা যায় ওই সময় আরে যা কইবেন তাই বি শুনবো নাকি তো আমরা যেহেতু এই লুঙ্গি মুঙ্গি পড়ি হ্যাঁ ওই চেনে আটকার ভয় নাই চেন অফ কমেন্টস এখানে চলবো না আমরা যা করবো এই এলাকায় সব কিছু শুনতে হইব নাকি একদম তবে ভাই কইতাছি এই যে ভাষা আমি অন্য এলাকার লোক এই ভাষা কইতে যাই কিন্তু একটু ফাইসা গেছি কেমন ফাইসা গেছি আমগো এরকম অলিগলির মধ্যে যেমন লোকজন ফাইসা যায় তেমনি আমিও ফাইসা গেছি ওই আমি ফাইসা গেছি মাইনকা চিপায় আমাগো দিলে চোট বোঝে না কোনো হালায় আমাগো দিলে চোট বোঝে না কোনো হালায় ফাইসা গেছি ওই আমি ফাইসা গেছি মাইনকা চিপায় আমি ফাইসা গেছি ওই আমি ফাইসা গেছি মাইনকার চিপায় মায়া আমার চিজ একখানে যেমন ফিল্মের নায়িকা মাধুরী ঐশ্বরিয়া কাজল রে কয় অবজা পোলা আমার শিক্ষিত পরে 10 ক্লাসের ওপরে হাত খরচা না দিলে ইংলিশে গাইল করে
মনে মনে কই আমি গাইলের আর হুনছস কি আমগো গাইল হুনলে পারে হারাইব মোরদা পীর আমি হালাই কলুর বলদ খাইটা জীবন যায় আমি পয়সা গেছি হই আমি পয়সা গেছি হই আমি পয়সা গেছি মাইকা চিপা আমি পয়সা গেছি আমি পয়সা গেছি ও আমি পয়সা গেছি মাইকা চিপা আমাদের এই তিন বিচারক মনে মনে ভাবছে আসলে ফাইসা গেছি তো আমরা প্রিয় দর্শক সবাইকে সাথে নিয়ে শুরু করতেছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 এই সিজন 7 এর যে হইব চ্যাম্পিয়ন তাকে মার্সেল দিব কি নগদ 5 লাখ টাকা যে হবে ফার্স্ট রানার আপ তাকে দেওয়া হবে নগদ 3 লক্ষ টাকা আর যে হবে সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দিচ্ছে 2 লক্ষ টাকা শুধু তাই না আরো পুরস্কার আছে যারা এপিসোডের চ্যাম্পিয়ন হইব তাকে মার্সেল দিচ্ছে একটি করে মার্সেল রাইস কুকার আর যে বাদ পড়ে যাবে তাকে মার্সেল খালি হাতে বিদায় দেবে না তার জন্য রয়েছে পুরস্কার একটা জোরে হাততালি হোক কথা বহুত কইছি ঢাকার মানুষ কি যে রসিক সবকিছু আপনাদেরকে দেখাবো এবার শুরুতে আমরা একটু অডিশন দেখে নিই ঢাকার অডিশন প্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি আয়োজিত মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7 এর ঢাকা ময়মনসিংহের অডিশন রাউন্ড আজ আমরা আসছি আহসান মঞ্জিল কার্জন হল জামদানি বেনারসি শাড়ি তিলকতমা শহর রাজধানী ঢাকায় দর্শক আমরা এখন চলে যাব সেগুন বাগিচার কেন্দ্রীয় কচিকাচার মেলায় সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে অসংখ্য প্রতিযোগী চলুন সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি ঢাকার কেন্দ্রীয় কচিকাচার মেলায় আপনারা দেখছেন এনটিভি আয়োজিত মার্সেল প্রেজেন্ট বাংলাদেশের একমাত্র স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো হাসো সিজন 7 এর রাজধানী ঢাকার অডিশন রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অসংখ্য প্রতিযোগী অপেক্ষা করছে জানবো তাদের আজকের প্রিপারেশন কেমন এবং অনুভূতি কেমন চলুন জেনে নেওয়া যাক আপনাকে দেখতে অনেকটা কবি কবি লাগছে আপনি কি কবিতা চর্চা করেন আমি কৌতুক লেখালেখি করি এটা সত্য তো আজকে হাসো সিজন 7 এ অডিশন দিতে আসলাম খুবই এক্সাইটেড কি হবে জানি না আশাবাদী কিছু একটা হবে আপনাকে দেখে হিরো হিরো লাগছে আপনি সিনেমার অডিশন না দিয়ে হাসোতে কেন সিনেমার হিরো তো সব জায়গায় থাকে সেজন্য ভাবলাম আমিও চলে যাই হাসো সিজন 7 এ সেই জন্যই আসা মশার মেয়েরা এক জিনিস কেমনে ওই যা কিছুই বলেন না কে কানের করে ঘ্যান ঘ্যান করবই কোন সিজন দেখা হয়েছে কোন সিজন দেখে সিজন সবগুলাই মোটামুটি দেখা হয়েছে 5-6 একটু ভালো করে দেখা হয়েছে তো আমাদের মকলেশ ভাইয়ের বউ মকলেশ ভাইরা বলতাছে আচ্ছা জান প্রেম যদি বন্ধ হয় বিয়া তাহলে কি বিয়া হইতাছে চোখের অপারেশন যা সবার চোখ খুইলা দেয় ওকে ঢাকার এপিসোডে যে মেয়েটা উপস্থাপনা করলো তামান্না খন্দকারের জন্য একটা হাততালি হোক ঢাকার প্রথম পারফর্মারকে ডাকবো কিন্তু ডাকার আগে তার অডিশন কেমন ছিল দেখে নেব ঢাকার কন্টেস্ট্যান্ট মোহাম্মদ মেহেদি হাসান তরু কেমন দিয়েছিল অডিশন চলুন এক ঝলক দেখে নিই আমার নাম হচ্ছে তরু নর্মালি নামটা শুনলে খুব খারাপ লাগে পশু সমতুল্য একটা নাম গরুর মতো নর্মালি কাউকে যদি আমি ফোনে বলতে যাই নামটা অনেকবার বলতে হয় কে তরু তরু কিন্তু প্রবলেম হয় যে কোরবানির ঈদের সময় মানে কাউকে বলি হ্যাঁ কিনছি তো 1.5 লাখ তরু কাকে আব্দুলি যা আর আপনি তেমনি দেখে বুঝতে পারছেন আমার চেহারা খারাপ গরিব শিওর আর ইউ লাভ ইউ বেবি না আমাকে একদিন আমি এমনি একজনের সাথে কথা বলতেছিলাম একটা ছোটোখাটো প্রোগ্রাম করি গরিব দেখে হঠাৎ করে অডিয়েন্স থেকে একজন আমাকে বলতেছে তোর ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো আমি শিওর বলেন আমি ভাবছি কিছু একটা আপনি কি অ্যাবনর্মাল আমি একটু কনফিউজ আমি যে মারে জিজ্ঞেস করলাম মা আমি কি অ্যাবনর্মাল মা কয় না রে তুই নর্মালও না অ্যাবনর্মাল তুই সিজার তো মিডল ক্লাস মানে বোঝেন তব্য জানেন মিডল ক্লাস কি কিছুই না আওয়াজের তাওয়া করে এখন বড় লোক নাহলে গরিব মিডল ক্লাসে যে ছাইয়া এরা ছেলেও না মেয়েও না So
অডিশন দেখেই বুঝছি তুমি মিয়া একটা গুরু। আসছে ঢাকার মোহাম্মদপুর থেকে মোহাম্মদ মেহেদী হাসান তরু। ভাইজান আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ। লুঙ্গি চেন খোলা। লুঙ্গি চেন খোলা। মেন্টরস কেমন আছেন? থাকেন ভালো। আমার কি ওস্তাদ বাজাও। আমার নাম মেহেদী হাসান তরু। আমি মিডল ক্লাস ফ্যামিলির সেকেন্ড বেবি। হ্যাঁ, মানে 2 নম্বর ছেলে। না, নাম্বার একটাই, আমার বাবা একবারই। আর তো তুষার ভাই, বেসিক্যালি মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু একটা বেবি অ্যাফোর্ড করতে পারে। সেকেন্ড বেবিটা কেন হয় জানেন? কেন? ওই বছর অনেক ঠান্ডা পড়ছিল, আর না হয় দুর্ঘটনা। নর্মাল মা বাবারা কি করে? ছেলে পেলে জন্ম দেয়, লালন পালন করে, মানুষ করে। আর মিডল ক্লাস মা বাবারা কি করে? ছেলে পেলে জন্ম দেয়, পিডায়, এটা অটো মানুষ হয়ে যায়। আমার বাবা ছোটোখাটো ব্যবসা করতেন, তো ওইভাবে আর কি আমাদেরকে অনেক সময় দিতে পারতেন না। তো আমরা খুব মিস করতাম বাবাকে। কিন্তু আমার মা কখনো সে অভাব বুঝতে দেয় নাই, কারণ মা দুজনে মায়ের একাই মারত। আর দেখেন, মাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন? ওরা কেন মারে জানে না। আমি কেন মার খেয়েছি জানি না। ফর এক্সাম্পল, বাসায় করল্লা রান্না করছে, আমার করল্লা একদম পছন্দ না। আমি বলছি মা করল্লা খামু না, করল্লাই খাইতে হইব। মা খামু না, ব্যাস এমন মারা মারলো মনে হয় চোর পিটাইতেছে। আমি মাইকটা খেয়ে চুপ করে বসে আছি, আব্বার দিকে তাকায় আছি, দেখি আব্বা টেনশনে। কারণ বলো, কারণ কারণ কি? করল্লা বাসায় আব্বা আনছিল। মিডল ক্লাস ফ্যামিলির চেহারা যে এত খারাপ হবে কেন জানেন? এই যে আমিন ভাইকে দেখেন, মাশাআল্লাহ কি কিউট। ফারি আপুকে দেখেন, ওরে গুলু গুলু। মানে দেখলে মনে হয় যে কি জানি একটা গুলু। দেখ ওয়াও। আর আমার দেখলে ওয়া থু। এই করল্লাটা খাওয়ার পরে, যখন আমি করল্লা খাবো না বলছি, এরপরে কি করলো? মা ভাত আর করল্লা এনে আমাকে খাওয়াই দিল। আচ্ছা, আমি খাইতেছি আর মা কাঁদতেছে, তুই কেন এমন করস? আমার কি তোরে মারতে ভাল লাগে? করল্লা খাইলাম, মায়ের খাইলাম, মা কানলো ফাও। আর বাবাদেরকে না নিলে অনেক দুর্ব্যবহার আমার বাবার। তো আমিন ভাই, ধরেন আপনি কোনো হসপিটালে আছেন বা ক্রাউডে একটা প্লেসে, হ্যাঁ, তো রিপোর্টের জন্য ওয়েট করতেছেন, আপনি বসে আছেন, আপনার পাশে একজন মুরব্বী কি করতেছে? একটা ভিডিও দেখতেছে লাউড সাউন্ড দিয়ে। তখন আপনার কি হবে মাথায়? যে ওই শালারে মাথায় একটা বাড়ি দেয়। হ্যাঁ, আপনি গেলেন, যাওয়ার পরে যখন দেখবেন যে মুরব্বী, ওইটাই আমার বাবা। এই বাবারা না একটু শেমলেস টাইপের হয়, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এনারা না কখন কি করে বুঝে উঠতে পারে না। ধরেন বাসায় মাংস দিয়ে ভাত খেলো, খাওয়ার পরে কোনো গেস্টের সাথে বা কারোর সাথে কথা বলতেছে, ওটার সামনে খোঁচাইতে থাকবে। খোঁচায় দেখবে, যদি ছোট হয় মারবে এইভাবে, ওনার মুখে যেয়ে পড়বে। আর যদি একটু বড় হয় টুপ করে খাই ফেলবে। আচ্ছা, আরেকটা ডায়লগ আছে বাবাদের, সবচেয়ে বড় ডায়লগ, যেটা আমি 100 টাকা দিয়ে ঢাকা শহরে আসছি, এই করছি সেই করছি, মানুষ করছি। ঠিক আমার বাসায় যখন আমার বাবা বলে যে আমি 100 টাকা নিয়ে ঢাকা শহরে আসছি, রান্নাঘর থেকে আমার মা বলে, ওই 100 টাকার সাথে আমার বাবার বাড়ির 10 ভরি গহনা আর 5 লাখ টাকাও যোগ করে। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে ঢাকার কুতুব বলবেন, আমাদের রবি মাস্তান আমিন খান। মানে পুরান ঢাকার মানুষগুলো যেমন ভালো, মন ভালো, খাবার ভালো, সেরকম পুরান ঢাকার পারফর্মাররাও সেরকম অসাধারণ। বিমুগ্ধের মতো আমি চেয়েছিলাম ও কোন কথার পর কোন কথা বলবে, কোন কথাটা শুনে মজা পাবো। অসম্ভব সুন্দর ছিল, অনেক এনজয় করেছি সত্যি। টোটাল পারফরমেন্সটা এনজয় করেছি আমি। বিউটিফুল। আমিন ভাই দারুণ বলেছেন। এরপর বলবেন শবনম ফারিয়া। কিন্তু আপনি বলার আগে এই যে যখন বাবাদের খাওয়া টাওয়া নিয়ে বলছিলেন, শবনম ফারিয়া ওখানে আছে, আর একটা শোনান না, উনি সামনে বসে আছে। এই যে আমি যে বললাম যে আমাদের গরিবদের চেহারাগুলো কেমন হয়, আর বড় লোকের চেহারা দেখেন, আমিন ভাইয়ের চেহারা মাশাআল্লাহ, আর শবনম ফারিয়া তো দেখে মনে একটা গুলু 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 একটা। হ্যাঁ, এটা কারণ কি জানেন? কি কারণ হচ্ছে গিয়ে শবনম ফারিয়ার মা বাবা তার জন্য বেস্ট শ্যাম্পু, হ্যাঁ, ইম্পোর্টেড লোশন, এগুলো দিয়ে ময়েশ্চার করছে। আচ্ছা, আর আমাদেরকে কি করছে?
সরিষার তেল দিয়ে ডইলা আর ওইদের মধ্যে বারবিকিউ বানাইছে। শুধু তাই না, এই সরিষার তেল হচ্ছে কি আলুর মতো আপু। কেন জানেন? আলু যেমন সব তরকারিতে অ্যাডজাস্ট, সরিষার তেল ঠিক সেরকম। সকালে ঘুমের থেকে উঠে সরিষার তেল, গোসলের আগে সরিষার তেল, গোসলের পরে সরিষার তেল, রাতে শুতে যাওয়ায় সরিষার তেল। রাতে যদি বাচ্চা না ঘুমায় সরিষার তেল দিয়ে ডোলে নামিতে গুদু 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 দিয়ে ঘুম পাড়া যায়। আজকে আপনি যেটা পারফর্ম করেছেন এটা নিয়ে আসলে কি জাজ করব আমি জানি না। এটা আসলে জাজমেন্টের চেয়েও একটু বেশি ভালো হয়ে গিয়েছে, খুব ভালো। এটা আসলে আমাদের বাকি পার্টিসিপেন্টদের জন্য বিশাল একটা প্রেশার হয়ে গেল। তার মানে সবাইকে আরো অনেক ভালো করতে হবে, এই জায়গায় যেতে হবে। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ওকে তুষার ভাই, একবারের জন্য মনে হয় নাই যে তুমি কোনো প্রতিযোগিতায় এসেছো, মনে হয় যে আজকে একটা পারফরমেন্স করার জন্য এসেছো এবং অসাধারণ, খুব ভালো ছিল। ওকে তরু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। ওকে আমরা ঢাকায় আছি, ঢাকায় অডিশন দিয়েছিল আরও একজন, তার বাড়ি মূলত ঢাকা না, তার বাড়ি কুমিল্লা, কুমিল্লার লালমাইয়ের ছেলে নূর মোহাম্মদ আসবে। কিন্তু আসার আগে তার অডিশন কেমন ছিল একটু দেখে নিন। ভাই আমার লাইফে কোনো দুঃখ নাই ভাই, জীবনে যা করছি সব হাকনামির ফল আমি দেখতেছি। কিন্তু ওই দিনে কষ্ট হইলো আমার একটাই, আমি ওই দিন তার চা খাইতেছিলাম রাস্তার ভিত্তে, একটা মাইয়া যাওয়ার সময় আমার দিকে আই কন্ট্যাক্ট দিছে, আমি তো খুশি গেছি, আমার কলজা ধুপ 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 ধুপ, আমি তো ওমাগো, মাইয়া আমার দিকে তাকাই ফেলছে এই সুন্দর চেহারার দিকে, আমি মায়ের দিকে এমনি তাকাইতেছি, মাইয়াও তাকাইতেছে। মাইয়া পরীক্ষার হলে চলে গেল, আমি তো খুশি, আমি তো যাওয়ার সময় মাইয়াটার নাম্বারটা যদি খাইতাম খুশি, রিল্যাক্স, মানে দাঁড়ায় রয়েছি। মাইয়া পরীক্ষাটা দিয়ে আই বুঝছি নি, ধাম ধাম করে আমার 3 সেটা সোর, আমি কেউ বই, আমি তোর কিতা করছি, আমি একজন সাধারণ সহজ সরল মানুষ, আমি তোর কি টিচিং করছি? কে বেয়াদব, তোর চেহারা দেখে আমি পরীক্ষার হলে গেছি, একটা কোশ্চেনের আনসার দিতে পারে, শুধু কালা চেহারাটা চোখের সামনে ঘুরতেছে। ওকে জোক শুনে অডিশনে বিচারকরা তো হেসেছে, কিন্তু আমরা দেখতে চাই যে ফাইনালি সে কেমন করে এই মঞ্চে, তাকে ডেকে নিতে চাই। আমি খুব আবেগ দিয়ে তার নামটা ডাকতে চাই আরও একবার। আসছে কুমিল্লা লালমাই থেকে নূর মোহাম্মদ রনি। সালামু আলাইকুম জাজেস। রনি ভাই, হ্যাঁ, আমাদের আমিন ভাই সিনেমা বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলের মধ্যে প্রচার করে থাকে। আচ্ছা, তো ওই দিন এনটিভির মধ্যে আমিন ভাইয়ের একটা সিনেমা চলতেছে, আমিন ভাই ডায়লগ দিচ্ছেন, জানো প্রিয়, যত্ন করলে ভালোবাসা কেন পৃথিবীর সব কিছুই থেকে যায়। আমাদের তুষার ভাই, দেখ আমিন, আমার যত্নে করা ভালোবাসা। তুষার ভাই, জনপ্রিয়তার দিক দিয়ে কিন্তু আমাদের রনি ভাই কোনো অংশে কম না। রনি ভাই মনে আছে কিনা যে অডিশনের দিন আমি আপনার সাথে একটা সেলফি তুলছিলাম, ওই দিন রনি ভাইয়ের সাথে একটা সেলফি তুলে আমি ফেসবুকে আপলোড করি। তো রনি ভাইয়ের ফ্যান বেস তো হিউজ, সবাই শুধু কমেন্ট করতেছে বাই 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 বাই, গালি দেওয়ার অপশনটা চালু করুন। রনি ভাই, আমার এই জলসানো বারবিকিউ শরীরের সাথে আমি সাদা শার্টটা কেন পরে আসছি জানেন? কারণ আমাদের এই শোটা টেলিকাস্ট হবে রাত 9টায়। এখন অন্ধকারের মধ্যে যদি আমি আমাকেই চিনতে না পারি, অন্তত শার্টটা দেখে যাতে চিনতে পারে এটা আমি, এই কারণে আমিও সাদা পরেছি। হ্যাঁ রনি ভাই, হ্যাঁ, আমার স্টাইলিশ পার্সোনালিটি, ইভেন হচ্ছে আমার রোমান্টিক কথাবার্তা দেখে আমার মা, উদাহরণ, আমার মা আমাকে বলে থাকেন যে তুই হবি আগামী টলিউড সুপারস্টার, আচ্ছা, হিট নায়ক। তো আমার মায়ের কথা রাখার জন্য তো অবশ্যই আমাকে সিনেমা বানাতেই হবে, হোক সেটা আমিন ভাইকে ফার্ম দিয়ে, না হয় তুষার ভাইকে ব্ল্যাকমেল করে, আর না হয় আমাদের হাস্যর ডিরেক্টর জাহাঙ্গীর ভাইয়ের বেডরুমে সিসি ক্যামেরা লাগিয়ে। এটাতে কাজ হবে। তো ওই দিন জাহাঙ্গীর ভাই কথাটা শুনে ফেলে, শুনে আমাকে কল দে, রনি তোর সাথে আমি সিনেমা বানাবো, স্ক্রিপ্ট কাস্টিং এভরিথিং ইজ রেডি, শুধু নায়কের পিছনে ছাতা ধরার লোকটা খুঁজে পাচ্ছি না। তুষার ভাই, আর দুঃখের বোঝার মতো কোনো মানুষ নাই। আর মা বাপ, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দুঃসম্পর্কের আত্মীয় সবাই কয় আয় নাকি সবচেয়ে বাজে জিনিসটাই পছন্দ করি, সবচেয়ে ফোঁসা জিনিসটা নাকি আর পছন্দ, সবচেয়ে খারাপ জিনিসটা নাকি আমি চুজ করে থাকি।
কিন্তু আমি হেতা করে কেন বুঝাইতাম স্বপ্ন মাফুর আমি মনতুন ভালোবাসি। আমিন ভাই, আমাদের রনি ভাই ইংরেজিতে দুর্বল ছিলেন। হ্যাঁ আমি আমাদের ইস্তিয়াক ভাইয়ের পরামর্শে তিনি রেগুলার ইংরেজি মুভি দেখা শুরু করলেন। তো রনি ভাই তখন ইংরেজি মুভি দেখতেছেন, দেখতে 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 রনি ভাই এখন ইংরেজিতে সবল, কিন্তু শারীরিকভাবে দুর্বল। ভাই আমরা যোগা কোথায় করি? কোথায়? ঘরে, বারান্দায়, ছাদে। আমাদের রনি ভাই যোগা করেন গুলিস্তান মোড়ে। ওনার যোগা স্টাইল হচ্ছে একটু আলাদা। উনি আস্তে করে দুইটা হাত নিচে করে পাটা উপরে উঠান, পায়ের গোড়ালিতে একটা মোচড় দিয়ে একটা বাটির মতো করেন। আচ্ছা, তো ওনার আবার এখন কিছু অঙ্গভঙ্গি করেন। ওনার অঙ্গভঙ্গি দেখে মানুষ আবার 2-4-5 টাকা দিয়ে থাকেন। তো রনি ভাই হচ্ছে ডিজিটাল যুগের মানুষ, উনি 2-4-5 টাকা নিল নিয়মিত মানুষকে রসিদ দিয়ে থাকে। তো রনি ভাই আপনার হাত তো নিচে, পা তো উপরে, তো সবাইকে বলে দেন আপনার রসিদটা কোন দিক দিয়ে বাইর হয়। ওকে, আচ্ছা শুরুতেই আমি আসন দেখাতে চাই। আমি গুলিস্তানের মোড়ে যে আসনটা করি, হাত নিচ দিয়ে পা উপরের দিয়ে করবো, আমি করবো। লুঙ্গি পরে এই রিস্ক আমি এটা করবো, আমাকে আটকা দাও। নিও না রনি, নিও না, সেলাই করে নাও আগে। আমি এটা করবো, আমি করবো। ভিক্ষার স্টাইলটা রনি পারবে। গুড, শাবাশ শাবাশ শাবাশ। দাঁড়াও দাঁড়াও, হবে 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 হবে। Once more, Ronnie, once more. Once more, once more, once more. Yo, yo, baby. This is Ronnie, baby. Oh, yo, baby. This is Ronnie, baby. Yeah, Abu Hana, Ronnie. Ronnie, Ronnie, Ronnie can do it. Yes, Ronnie can do it, man. This is Ronnie. Abu Hana, Ronnie. Come on. Yo, baby. গুলিস্তানের মোড়ে এমনি তো দেয় না, কষ্ট আছে ভাই, কষ্ট আছে ভাইয়া, কষ্ট। এই করে আর কয় পয়সা, সব তো গুলিস্তানে। আমিন ভাই কেমন লেগেছে? ওর জন্য একটি দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড বলবি। আমি শুধু একটা কথাই বলবো, তোমার নামও রনি, ওর নামও রনি, তুমি ওর নামটা উজ্জ্বল করেছো। আর সত্যি কথা বোঝা গেছে, কিন্তু যে বস পাবলিক বোঝা গেছে। তো সো রনি, বি কেয়ারফুল। ওকে, শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? বাহ, লা 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 তুষার ভাই আপনার কেমন লেগেছে? অনেক ভালো ছিল। তুমি যখন প্রথম ঢোকো আমার কাছে মনে হচ্ছে যে বোধহয় একটু দুর্বল দুর্বল লাগছে, তো তারপরে সেই দেখলাম তোমার পারফরমেন্সে যে না, ওইটা একটা স্টাইল। হ্যাঁ হ্যাঁ, ভালো ছিল রানি, অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আজকের পর্ব কিন্তু দুর্দান্ত হতে চলেছে। দুইজন একেবারে ফাটিয়ে দিয়েছে, 6 মেরেছে, আরেকজন মানে হাসো সিজন 7 যেহেতু 7 তো মারতেই হবে, আরও এক ধাপ আগাতে হবে। আমরাও এক ধাপ আগাবো। এবার যাকে ডেকে নেব সে আসবে বাবুগঞ্জ বরিশাল থেকে মুস্তাফিজুর রহমান। সে আসবার আগে তার অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, রোহিঙ্গারা এই দেশে আসলো 2 লাখ, এখন 10 লাখ। আমি শালা কনফিউজড, ওরা কি বিপদে পড়ে আসলো না হানিমুনে আসলো? ম্যাডাম, বাসে মহিলাদের সিটগুলো সবসময় ড্রাইভারের পাশে থাকে কেন? কারণ সামনে বড় বিপদ হওয়ার সম্ভাবনা নাই, এর চেয়ে বড় বিপদ তো পাশেই লই লিছে। মন্টু ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে পিছনে যাচ্ছে, হঠাৎ পুলিশ ধরলো, বলতেছে কাগজ আছে? হ্যাঁ আছে। পিছনে উনি কি লাগে? সবসময় লাগে না, ব্রেক করলে লাগে। আচ্ছা, আরেকজন বাকি আছে তো আমাদের। আল্লাহ শেষ তো না, আরেকজন বাকি আছে তো। না, ও তো চলে গেছে। কে? বাসা চলে গেছে, কান্না করতে করতে চলে গেছে। না 175 না। 175 কে? 175 কে? 175
হাসির ফোয়ারা চাই হৃদয় জুড়ে। এসো 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 আসো মার্সেল আসো। ওকে, অডিশনে দেখেছি দুর্দান্ত। আমাদের বিচারকরা একটু নাটক করেছে, ওখানে প্র্যাঙ্ক করেছে, অনেক কিছু হয় নাকি শাওন? অনেক রকম কিছু হয়। কত কিছু হয়, সব কি বলে শেষ করা যাবে রনি? মানে কারণ কি, তোমরা এরকম মজা করো কেন? কতক্ষণ আর ভালো লাগে, তখন একটু মজা করি, কারোর সাথে প্র্যাঙ্ক করছি। ওকে, মানে অনেক মজা হয়েছে, যদি তোমরা যেতে অনেক ভালো লাগতো। ওকে, মানে দুর্দান্ত ছিল। সে নিজে কতটা মজা করে সেটাই এবার দেখবো আমরা। আসছে বরিশাল বাবুগঞ্জ থেকে বল করতে মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রনি ভাই। হ্যাঁ, রাবার ব্যান্ড। তুষার ভাই, আমি বিবাহিত, বউ আমার চেয়ে 10 বছরের ছোট। এমনিতে সংসারে কোনো সমস্যা টমস্যা নাই, কিন্তু কাছে গেলেই বউ আমার চিল্লাইয়ে বলে মুরব্বি মুরব্বি উহু উহু। ছোটবেলা টিভি দেখতেছি, মা আইসা বলে রিমোট দে। আমি খেলা দেখতেছি, কি এত বড় কথা, এই জন্য তোরে আমি 10 মাস পেটে রাখছি। নাও ম্যাডাম, একটা রিমোটের জন্য আমারে 10 মাস পেটে রাখলো। এখনকার রোবটগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়েদের আকৃতির হয়, কারণ নকল কথা তো মেয়েরাই বলে। এরকম এক রোবটকে বুঝে শুনাইয়া আমাদের এলাকার সাইফুল ভাই বিয়ে করলো, কিন্তু বাসর রাতে জামাই মারা গেল। আস্ক মি হোয়াই? কারণ চার্জ দিতে গিয়া ইলেকট্রিক শর্ট খাইলো। আমাদের হাসর ডিরেক্টর জাহাঙ্গীর ভাই ওই দিন কাজ শেষ করতে একটু দেরি হইল, তো সে গাড়িতে না গিয়া রিক্সায় গেল। পথিমধ্যে তারে ছিনতাইকারী ধরলো। ওই কি আছে দে? কিছু নাই। তাহলে কিডনি দে। কিডনি দিব কিভাবে? কিডনি বেচে তো আইফোন কিনছি। আমিন ভাই, নিজের পছন্দ মতো বিয়ে করলে সাধারণত বাচ্চা হয় 2টা, আর বাবা মার পছন্দ মতো বিয়ে করলে বাচ্চা হয় 8টা বা 10টা। আমার কোশ্চেন হলো, ওরা কি আসলে রোমান্স করে না মনের রাগ মিটায়? তুষার ভাই, আমাদের মিরু ভাই ওই দিন নিচে যাইয়া দেখে কি শাওনদা অসুস্থ হয়ে পড়ে আছে। আচ্ছা দাদা, ও দাদা, দাদা, এই দৃশ্য তো আমাদের পরশ ভাই দেখলো, দেখা সে যাইয়া ক্যাম্পে পুরাটা বইলে বেড়াইতেছে। তোরা কি ঘটনা জানোস? মিরু তো থাবড়াই হাতি মেরি হালাইছে। That's all. Thank you everyone. আমি একটু বলতে চাই, এই পর্ব মানে কার পর কিভাবে যে কি হচ্ছে আমরা নিজেরা হিসাব নিকাশ করতে পারছি না। আমি জানি না আমাদের বিচারকরা শেষ পর্যন্ত কিভাবে হিসাব নিকাশটা করবে। ওকে, শুরুতেই তুষার ভাই আপনি বলেন। প্রথম পারফরমেন্স আমার একদমই মনে হয়নি, সাবলীল ছিল, খুব ভালো ছিল, অনেক ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, শবনম ফারিয়া আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, স্পন্টেনিয়াস ছিল, অনেক ফ্রেশ কিছু জোকস ছিল যেগুলো আগে শুনিনি, সেগুলো ভালো লেগেছে। ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। ওকে, আমিন ভাই। অসম্ভব সুন্দর ছিল। আমার কাছে মনে হচ্ছে আজকে জাজমেন্ট না করে যদি দর্শক গ্যালারিতে বসে দেখতাম তাহলে মনে আরো বেশি এনজয় করতে পারতাম। বলার বাইরে এক্সেলেন্ট, এক্সেলেন্ট। মুস্তাফিজ ভাইয়ের জন্য জোরে একটা হাততালি হোক। পুরান ঢাকা একটা প্রোগ্রামে গেছি, একজন উপস্থাপক আমার ডাকতেছে, সব জায়গাটাকে আবু হেনা রনি, সে ডাকতেছে আবে হালায় রনি। এবং পুরান ঢাকার মানুষ মানে তারা ব্যবসায় এত পারদর্শী, তারা সব কিছুতে ব্যবসা। পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কম যায়। অনেকে আছে 2-1টা ফ্যামিলি থেকে 2-1জন যদি বের হয়ে ছুটে যায়, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লো, এর বাইরে বিদেশে গিয়ে পড়ালেখা করে যদি আসে, ডিগ্রি নিয়ে আসছে, আব্বা ডিগ্রি নিয়ে আসছি, খুব ভালো, মন ভরছে, এবার ব্যবসায় মন দে। সব ঘুরে ফিরে কিন্তু ব্যবসা। ওকে, ব্যবসা হবে, ব্যবসা হবে। এবার যাকে ডেকে নেব সে কিন্তু আসার জন্য মানে রেডি হয়ে আছে। সে ভাবছে যে এত কথা বললে আমি কখন আসবো, বাতাসে উড়ে চলে আসবো। বাতাসে উড়ে উড়ে আসবে
বগুড়ার ছেলে, বগুড়ার কাহালু থেকে তৌফিকুল ইসলাম, সে আসার আগে তার অডিশন কেমন সেটা একটু দেখে নিই। সন্ধ্যা, একটা কথা সবসময় মনে রাখবেন, ইলিশ আর নিজের ভালোবাসার মানুষ এই দুটোকে কখনো আপন মনে করবেন না। কেন বলেন তো? কেন? কারণ সময় হলে তারা অন্যের হয়ে যায়। আমার রুমমেটের বাবা, উনি একদম বাপ লেভেলের বাপ। আমার রুমমেট যখন ওনাকে বলে যে বাবা আমার এই দুইটা বই লাগবে, কিছু টাকা পাঠাও, উনি টাকা পাঠান না, ওই দুইটা বই কিনে পাঠিয়ে দেন। তারপর আমরা দুই ভাই মিলে পুরাতন মার্কেট থেকে বই বেচি। আমি তো যে হাসি দিছি এরপর আমার বলার কিছু নাই। আমি আর পক্ষ থেকে অবশ্যই ইয়েস। তাহলে আমাদের পক্ষ থেকে ইয়েস। কংগ্রাচুলেশন, চলে আসুন। ওকে, অডিশনে খুব একটা তার শেপ বোঝা যায়নি। তাকে ডাকার আগে আমি একটু উপর থেকে মার্সেলের ফ্যানটা বন্ধ করতে বলবো, ওপাশ থেকে মার্সেলের এসি যেটা চলছে সেটাও বন্ধ করতে বলবো। কেন ফ্যান বন্ধ করতে বললাম? কারণ সে আসলে আমি জানি না বাতাসে উড়ে যায় কি না। আসছে বগুড়া কাহালু থেকে তৌফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, রবার ব্যান্ড টান আছে তো? মেন্ডস রনি ভাই, হ্যাঁ খুব তো বললেন বাতাস আসলে উড়ে যাব, অতই সহজ। বাতাসের ফাঁক পাবো, ওই দিক দিয়ে বেরিয়ে চলে যাব। দারুণ ভাই, হ্যাঁ চলেন আমি আর আপনি মিলে সবজি চাষ করা শুরু করি। আমি আলু তুলবো, টমেটো তুলবো, বেগুন তুলবো। আপনি কি করবেন? আপনি বসে বসে পটল তুললেন। সেদিন লাইব্রেরিতে একটা বই দেখলাম, বইটার নাম কিভাবে নিজের সুন্দর ছবি তুলবেন। আমি বইটা কিনলাম, বাড়িতে আনলাম, খুব আগ্রহ নিয়ে বইটা খুললাম। প্রথম পৃষ্ঠার লেখা দেখে আমার সব আশা শেষ হয়ে গেল। বললেন তো কি লেখা ছিল? কি লেখা ছিল? সুন্দর ছবি তোলার জন্য একটা সুন্দর চেহারাও দরকার। সেদিন আমিন স্যারের বউকে জিজ্ঞেস করলাম, ভাবি আমিন স্যার তো প্রত্যেকটা নায়িকার সাথে ফ্লার্ট করে, আপনি কিছু বলেন না কেন? ভাবি বলল, যতদিন ফ্লার্ট করে টাকা পাচ্ছে কিচ্ছু বলবো না। সেই দিন আমারে জানাবি যেদিন ফ্রিতে ফ্লার্ট করবে। বলে রাখি, ওই ফ্লার্ট করে ফেলেছে আমিন ভাই। মানুষের প্রেমে যখন বিচ্ছেদ হয় তখন সে প্রচন্ড কষ্ট পায়। মেয়েরা কষ্ট পেয়ে কান্না করতে করতে একটা পুরা টিস্যু বক্স শেষ করে ফেলে। ছেলেরা কি করে? ছেলেরাও টিস্যু শেষ করে, তবে কান্না করে না। এটা সবচেয়ে ভালো লাগছে, ছেলে না হয়েও এটা শবনম ফাড়ি এটা ভালো বুঝেছে। সেদিন শাওনদা বৌদিকে বলল, আচ্ছা আমি যদি লটারিতে টাকা দিতি তাহলে তুমি কি করবা? বৌদি বলল, আমি অর্ধেক টাকা নিয়ে তোমাকে ছেড়ে চলে যাব। শাওনদা বলল, লটারিতে 14 টাকা দিচ্ছিলাম, 7 টাকা নাও, বিদায় হও। কদিন আগে আমাদের তুষার স্যার বান্দরবানে বেড়াতে গেলেন। ওনাকে দেখে ওখানকার পাহাড়গুলো রেগে গিয়ে উপরওয়ালার কাছে নালিশ করতে লাগলো, হে উপরওয়ালা, আমাদের কাউকে হাত পা কিচ্ছু দাও নাই, ওই পাহাড়টারে কেন দিছো? থ্যাংক ইউ। ভাই বুকে আসো ভাই, দিলটা বইরা গেল, অসাধারণ। মানে এরকমটা দেখে কেউ অবহেলা করলেও ভিতরে যে কি আছে দারুণ। তুষার ভাই, খুব ভালো ছিল, একটা নিরীহ পারফরমেন্স ছিল। নিরীহ পারফরমেন্স, একদম আসলো কিরকম চুপচাপ ঠান্ডা একটা মানুষ, ওই বাতাসের মতন। ওই তোমার বললে না প্রথম ইয়েটা ছিল বাতাসের ফাঁক দিয়ে বেরোয় যাবা, তুমি এরকম বাতাসের ফাঁক দিয়ে কিন্তু পারফরমেন্স করেছো, ভালো ছিল, খুব ভালো ছিল। আমারও ভালো লেগেছে, কিছু ফ্রেশ জোক ছিল যেটা আমার ভালো লাগে, যে জিনিসটা এনজয় করি। আরও এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, সো নেক্সট টাইম আরও ভালো করতে হবে। বেস্ট অফ লাক। আচ্ছা
শবনম ফারিয়া, নিশ্চয়ই আপনিও ডায়েট করেন, একটা চেষ্টা করেন। এই জিরো ফিগার বলতে যেটা বোঝায়, মানে জিরো ফিগারটা আসলে কি? মানে এটা কি কি এরকমটা নাকি এরকম? জিরো মাইনাস, ও -2 না? আচ্ছা, আমি কিন্তু জিরো ফিগার কখনো পাইনি, এটা তো মাইনাসে গেল। জিরো ফিগার আসলে কেমন এটা? আমি এরকম যখনই দেখেছি আমি জিরো ফিগার দেখতে পাইনি। আমি সাইফুল ভাই, না আমি জিরো ফিগার কাউকে পাইনি। আমি যত নায়িকা দেখেছি জিরো ফিগার পাইনি, আমি দেখেছি 0-0। জিরো ফিগার হচ্ছিল আমি। কিভাবে? পুরাটা গোল। বিগ জিরো একদম। ওকে, আমাদের আমিন ভাই, তুমি -2 ফিগার না, তুমি +2 উপরে ফিগার হবে তোমার পারফরমেন্স দিয়ে, এবং সেই ক্যাপাবিলিটি তোমার মধ্যে আছে, তাই না? অল দ্য বেস্ট, খুব সুন্দর ছিল। এখানে আমি একটু শাওনকে এখানে আসতে বলবো। শাওন আসো, একটু আসো। ওকে, দুর্ভিক্ষের কারণ এবং ফলাফল আমার দুই পাশে আছে। শাওন, তুমি কারণ আর ফলাফল যাই বলো, আমরা দুইজন পাশাপাশি থাকলে আমাদেরকে কেউ হারাইতে পারবে না, কারণ আমরা পাশাপাশি থাকলে 10 on 10 ও 1 আমি 0। 1 এবং 0। রনি ভাই, হ্যাঁ, হাসর আগে আর হাসর পরে। ওকে, আমি একটু জাস্ট বোঝাতে চাইলে খুব সহজে বুঝবেন ঠিকই। এই হাসর গ্রুমিংয়ে বা হাসর ক্যাম্পে যে কুমিরটা আসে, কিছুদিন পরেই হয়ে যায় টিকটিকি। তাও তুমি কোলে করে নিয়ে যাও, এটাকে কোলে করে নিয়ে যাও। এটা শাওনের বাম হাতের খেল, একদম। আরো খেল দেখাবে চট্টগ্রামের আরো একজন, যার নাম রাবেয়া জামান অ্যাঞ্জেলা, চট্টগ্রামের মেয়ে। সে আসবার আগে অডিশন কেমন ছিল চলুন একটু দেখে নিন। ডাক্তার সাহেব, আমার না ছেলেদেরকে খুব ভালো লাগে। তাহলে তো এটা ভালো কথা, এটা তো স্বাভাবিক। আমার না আমার হাজবেন্ডকেও ভীষণ ভালো লাগে, তাহলে তো আরো ভালো। আমার না আমার বয়ফ্রেন্ডকেও খুব ভালো লাগে। ওমা, আপনার বয়ফ্রেন্ডও আছে? তাহলে তো এটা আপনার মানসিক সমস্যা, আপনি ট্রিটমেন্ট করান। সত্যি এটা আমার মানসিক সমস্যা? হ্যাঁ, অবশ্যই এটা আপনার মানসিক সমস্যা। তাহলে এটা আমার হাজবেন্ডকে বুঝিয়ে বলুন না, ও তো মনে করে এটা আমার চরিত্র খারাপ। একটা মেয়ে কখন তার সাহসিকতার পরিচয় দেয় বলুন তো? যখন সবার সামনে লিপস্টিক থাকা সত্ত্বেও সে খেতে বসে। জোরে একটা। এবার মঞ্চে আসছে চট্টগ্রামের মেয়ে রাবেয়া জামান অ্যাঞ্জেলা। আসসালামু আলাইকুম জাজেস। যেসব ইনস্টাগ্রাম ফেসবুক ইউজারদের নামের আগে অ্যাঞ্জেলা আছে, এখনই বদলে ফেলুন, কারণ রিয়েল অ্যাঞ্জেলা চলে এসেছে। সেদিন তুষার ভাই আমাকে বলছে, কি একটা দেশে বাস করি যেখানে মানুষকে দুঃখের কথা শুনিয়ে টাকা ধার দিতে হয়, আবার দুঃখের কথা শুনিয়েও টাকা ফেরত পেতে হয়। ঠিক, একদম। যখন আমার 3 বছর, তখন আমার ইচ্ছে ছিল আমি পাইলট হব। যখন আমার 5 বছর, তখন আমার ইচ্ছে ছিল আমি সৈনিক হব। যখন আমার 10 বছর, তখন আমার ইচ্ছে হলো না আমি ইঞ্জিনিয়ারই হব। আর যখন আমার 14 বছর, তখন আমি, হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার মা বলেছে টার্গেট সব সময় উঁচুতে রাখতে, তাই তো আমার টার্গেট সব সময় আমিন ভাইয়ের দিকে থাকে। সুন্দরী মেয়েদের সাথে না ছেলেদের রিলেশন বেশি দিন টিকে না, বলেন তো কেন? দেখ ভাই, মেয়েটা যখন তোকে বলছে 5 মিনিটে রেডি হয়ে আসতেছি, তুই কেন আধা ঘন্টা পর পর ফোন দিয়ে ডিস্টার্ব করো? সেদিন রনি ভাই
দেখলাম তার খুব মন খারাপ। আমি জিজ্ঞাসা করলাম যে রনি ভাই কি হয়েছে, মন খারাপ কেন? সে আমাকে বলল, আর বলিস না, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে তার বাসায় কেউ নাই। আমি তো খুশি হয়ে তার বাসার সামনে গেলাম, গিয়ে দেখলাম আসলে কেউ নাই, ঘরে তালা মারা। ছেলে ছেলে ঝগড়া করলে বের হয় রক্ত, ছেলে ছেলে ঝগড়া করলে বের হয় রক্ত, আর মেয়ে ঝগড়া করলে কি বের হয়? গোপন তথ্য। প্রথম জনকে ভালোবেসে আপনি যদি দ্বিতীয় জনকে ভালোবাসেন তাহলে প্রথম জনকে আপনি ভুলে যান, কারণ প্রথম জনকে আপনি সত্যি ভালোবাসলে দ্বিতীয় জনকে কখনো ভালোবাসতেন না। দ্বিতীয় জনকে ভালোবেসে আপনি যদি তৃতীয় জনকে ভালোবাসেন, আরে রাখেন আপনার ভালোবাসা, আগে নিজের চরিত্র ঠিক করেন। থ্যাংক ইউ। ওকে, শুরুতেই আমি শবনম ফারিয়া আপনাকে বলতে বলবো। অ্যাঞ্জেলা ভালো ছিল, ভালো লেগেছে, আরও ভালো এক্সপেকটেশন থাকবে, কারণ ভালো করলে তো চাই আরও ভালো করো। বেস্ট অফ লাক। ঠিক আছে, তুষার ভাই। অনেক সুন্দর গুছিয়ে অনেক ভালো করে বলেছে, অনেক ভালো ছিল। আমিন ভাই। তোমার কনফিডেন্স লেভেল অসম্ভব ভালো, এবং ভালো করার যে তোমার আগ্রহ দেখেছি ভিতরে অনেক সুন্দর ছিল, এবং তোমাকে যদি আরো ভালো ভালো কন্টেন্ট দেয় গ্রুমাররা, আমার মনে হয় ফাটিয়ে দেবে নেক্সটে। ওকে, অল দ্য বেস্ট। এই সাত যখন এনটিভিতে চলে, তখন যদি অন্য কোনো শো চলে তাদের মাথায় পড়বে হা। সারা বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে, সারা দেশে আওয়াজ শুরু হয়েছে যে বাংলাদেশে এরকম দুর্দান্ত একটি শো রয়েছে যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আপনারা আমাদের বুকের ভেতরে থাকবেন, আমাদের এই পর্বেও আপনারা থাকবেন। আপনাদের অডিশনের কিছু কিছু অংশ আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই, প্লিজ। সর্বনাশ, আমি প্রেমের সম্রাট। আমরা এদিকে আমি প্রেমের সম্রাটে আমি মাত্র দিছি 4টা। আবারও দেখি আমি প্রেম। তুমি বিপদ সীমার বাইরে চলে গেছো। কি বলছো তুমি নিজে বুঝতে পারছো কিনা সেটাই আমার সন্দেহ। আস্তে আস্তে বুঝাবো। জোক সিলেকশন ভালো, কিন্তু জোকের প্রতি গ্রিপটা নাই আপনার। এই জোকটা আমরা তিনজন জানি, কিন্তু আমরা চাইতেছি দোয়া করতেছি আপনি শেষ করেন, কিন্তু আপনি পারতেছেন না। তুই নাকি মার্সেল হাসতে যাবি? টেনশনে টেনশনে অস্থির, যানজট ফুটপাতে শুধু ভিড়। স্টোরি টেলিংটা একটা আলাদা একটা আর্ট ফর্ম, এটার একটা কায়দা আছে। জীবনে নেই যে আনন্দ, একটু হাসতে চাই প্রাণটা ভরে, হাসির ফোয়ারা চাই হৃদয় জুড়ে। এই দুইটাই তো বলতে পারছো না, আর কয়টা কেন? একটা বললেই হয়। আপনারা আসলে এই কমেডি নিয়ে যদি কাজ করতে চান অনেক অনেক প্র্যাকটিস লাগবে। আচ্ছা, আমি বললাম ওটাকে হাসলো, হাসি কিন্তু অটো হয়ে যাবে। এখন আপনি আপনার ছেলেকে শেখাইতে পারবেন এখন যা শিখে। ওকে, এই ছিল ঢাকার অডিশন। যারা চেষ্টা করেছেন, অডিশন দিয়েছেন, তাদের প্রতি স্যালুট। একটা জোরে করতালি তাদের জন্য। আচ্ছা, আমরা এখনো ঢাকায় আছি। এই শহরের নাম ঢাকা। ঢাকা কেন? এটা আসলে পোস্টারে ঢাকা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সাদার বিপরীত, যেমন কালো, হ্যাঁ, এরকম আছে না, ভালো খারাপ। ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিপরীত কি হতে পারে? আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেটা আইইউবি, গেলে বুঝবেন। না, হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপরীত হচ্ছে বউ। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যত শিক্ষা অর্জন করেন এর বিপরীত হচ্ছে বউ। মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ওদিকে BOU, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি। ঢাকা এদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
কত কিছু আমি জানি। হ্যাঁ, একদম অনেক মেধা আছে, কাজে লাগালাম। ওকে, আমরা আমাদের 5 জন প্রতিযোগী পেয়ে গেছি যারা এই পর্বে পারফরমেন্স করেছে। তাদেরকে এবার পুরস্কার দেবার পালা। প্লিজ 5 জন চলে আসুন। ওকে, আমার মনে হয় আজকে ফলাফল ঘোষণা করতে একটু টাফ হয়ে যাবে, বিশেষ করে শুরুর দিকে যারা ছিলেন তারা একের পর এক যে বোম ফাটিয়েছেন। কি ফলাফল হয়? আসলে রনি, তুমি যেটা বলছিলে সত্যি সেটা, মানে আজকে প্রত্যেকেই সেই লেভেলে পারফরমেন্স করেছে। মানে আমরা 30-র মধ্যে মার্কস দিয়ে থাকি, একমাত্র এই এপিসোডেই প্রত্যেকেই 20-র উপরে নাম্বার পেয়েছে। প্রত্যেকে, কোনো এপিসোডে এমন হয়নি হয়তো একজন পেয়েছে, দুজন পেয়েছে, কিন্তু 5 জনই যে 20-র উপরে পাবে এই একমাত্র এপিসোড। এবং প্রত্যেকেই প্রায় কাছাকাছি, 1-2 এরকম ডিফারেন্স। তারপর আজকের একজনকে বিজয় ঘোষণা করতেই হয় আমাদের সবার। তার 3 জন আমরা মিলে যাকে ডিসিশন নিয়েছি তিনি হচ্ছেন, দাঁড়ান, এই মুহূর্তটা না দর্শকরা নাম বলে, কেউ বলবে তরু, কেউ বলবে মুস্তাফিজ, কেউ বলবে তৌফিক এলাহি, কেউ বলবে অ্যাঞ্জেলা, কেউ বলবে রনি। এরকম আমি দেখেছি যে আমার বাড়িতেও এটা হয়। ওকে, আপনাদের প্রত্যাশা পূরণ হবে কিনা জানি না। টুকটুক 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 টুকটুক। দ্য উইনার ইজ মেহেদী হাসান তরু। আমাকে মহল্লাতে আইছেন, মজ মাস্তি হইব না? মজ মাস্তি হইব, কিন্তু তার আগে প্রিয় দর্শক, আপনারা প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার দেখতে থাকুন রাত ঠিক 9:30টায় মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। হ্যাঁ, আপনাকে হেল লাইফকে আমরা করে দেবো হ্যাভেন। দেখতে থাকুন প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার। আপাতত আমরা একটু মজ মাস্তি করে লই। হ্যাঁ, সবাই শুরু করো আমার সাথে। আরে টিকাটুলির মোড়ে অভিসার সিনেমা হল রয়েছে, আর হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। এই এয়ার কন্ডিশন কিন্তু মার্সেল এয়ার কন্ডিশন। হ্যাঁ, আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আরে টিকাটুলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। ভাই রে ভাই, আমাদের এই হাসতে আছে প্রিয় নায়ক আমিন খান, তারপরে যোগ দিয়েছে তুষার খান, কিন্তু যেই না আসলো সুন্দরী মাইয়া, মিষ্টি মাইয়া, শবনম ফারিয়া। তারপরে আমাদের মনে লাড্ডু ফুটেছে। এনটিভিতে হাসো সিজন 7 এসেছে, আরে সারা দেশে আজকে কিছু জোয়ার এসেছে। এনটিভিতে হাসো সিজন 7 এসেছে, আরে টা 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 টা।